প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো জন কিটসের একটি বিখ্যাত সনেট, সেটা হচ্ছে হোয়েন আই। আমি এখানে সংক্ষেপে লিখেছি আর কি, এই প্রথম লাইনটাই হচ্ছে এই সনেটের যে নাম, সেটা হোয়েন আই সিজ টু বি, আমি এটা সংক্ষেপে নাম দিয়েছি। চলো শুরু করা যাক। তো এই কবিতাটির যে থিম, শুরুতেই যে থিমটা আমরা বলবো সেটা হচ্ছে যে অ্যাম্বিশন বা অ্যাসপিরেশন, বিশেষ করে ফেম পাওয়ার ক্ষেত্রে ফেমের প্রতি যে অ্যাম্বিশন, খ্যাতির জন্য যে অ্যাম্বিশন সেটা। 2 নাম্বার হচ্ছে লাভ, ভালোবাসার কথা এখানে বলা রয়েছে। 3 নাম্বার হচ্ছে ডেথ, মৃত্যুর কথা এখানে বলা রয়েছে। এরপরে সবশেষে যেটা রয়েছে লোনলিনেস বা কাম টু নেচার বা নেচারের দিকে চলে যাওয়া, এবং ম্যান অ্যান্ড নেচারের যে রিলেশন সেইটা। তো এইগুলো হচ্ছে এইটার থিম। আমরা এটা শুরুতে যে থিমটা পাবো সেটা হচ্ছে ডেথ এর যে থিমটা সেটা পাবো। দেখো শুরুতে যেটা বলা আছে, হোয়েন আই ফিয়ার্স দ্যাট আই মে সিস টু বি বিফোর মাই পেন হ্যাজ গ্লেন্ড মাই টেমিং ব্রেইন। আচ্ছা, এই এই যে দুটা লাইন, আচ্ছা এই দুটো লাইন ব্যাখ্যা করা, এই 4টা লাইন একসঙ্গে ব্যাখ্যা করি, এই জন্য এই 4টা লাইন একই রকমের থট এক্সপ্রেস করছে। সেটা হচ্ছে যে বিফোর হাই পাইলড বুকস ইন ক্যারেক্টারি হোল্ড লাইক রিচ গার্নার্স দ্য ফুল রাইপেন্ড গ্রেইন। এখানে কবি যেটা বলছেন যে যদি, এখানে হোয়েন বলতে আমরা এখানে হোয়েনকে যদি হিসেবে উল্লেখ করতে পারি, বা এখানে সেন্টেন্স মূলত এইখান থেকে শুরু, এবং এই হোয়েনটা হবে হোয়েন আই মে সিস টু বি, এখানে গিয়ে। তো আমরা এইভাবে বলতে পারি যে কবি এখানে যেটা বলছেন যে আমি ভয় পাচ্ছি বা আমি উদ্বিগ্ন বা আমি অরিড, যে যখন আমি মারা যাব, অর্থাৎ যখন আমার, তো তোমরা জানো যে জন কিটস তিনি যক্ষা রোগী ছিলেন বা যক্ষাতে ভুগতেছিলেন। তো তিনি যেটা বলছেন যে যখন আমি মারা যাব, বিফোর মাই পেইন হ্যাজ গ্লিনড মাই টিমিং ব্রেইন, আমার যে কলম, আমার যে লেখনী শক্তি, রাইটিং এর যে পাওয়ার, সেটা গ্লিন্ড বলতে অ্যাকচুয়ালি কোনো কিছু কুড়িয়ে বেড়ানো বা কোরানো বা পিক আপ করে নেওয়া। তো বলছে যে আমার, আর টিমিং বলতে পরিপূর্ণ ব্রেইন। তো বলছে যে আমার পেইন বা আমার যে কল্পনা শক্তি বা আমার যে রাইটিং পাওয়ার, এইটা আমার পুরো ব্রেইনটাকে পরিপূর্ণভাবে গ্লিন করার পূর্বেই, অর্থাৎ পরিপূর্ণভাবে সবকিছু আমার ব্রেনে যা কিছু রয়েছে সবকিছুকে আমার রাইটিং এর মাধ্যমে তুলে আনার পূর্বেই আমি যদি মারা যাই, এটা তিনি একটা ফেয়ার হচ্ছে পাচ্ছেন বা একটু অরিড হচ্ছেন। বিফোর হাই পাইলড বুকস ইন ক্যারেক্টারি হোল্ড লাইক রিচ গার্নার্স দ্য ফুল রাইপেন গ্রেইন। এবার তিনি যেটা বলছেন যে হাই পাইলড বুক বলছে তার এতদিনের যত লেখনী বা এতদিন যা কিছু তিনি লিখেছেন, কবিতা বা সনেট অন্যান্য যা কিছু, বলছে এইগুলোর সামনে এসে ইন ক্যারেক্টারি বলতে নর্মালি হোল্ড লাইক রিচ গার্নার্স, মানে এগুলো যেন একটা রিচ গার্নারের মতো, গার্নার বলতে শস্য ভাণ্ডার, তো বলতে একটা গার্নারের মতো, এবং ফুল অফ রাইপেন্ড গ্রেইন, এবং যেটা হচ্ছে সব পাকা সর্ষে, মানে পরিপূর্ণ। আচ্ছা, এই 4টা লাইন যদি আমি আরেকবার বলি, কবি এখানে বলছেন যে আমি ভয় পাচ্ছি যে আমি যদি মারা যাই, আমার যে লেখনী পাওয়ার, সেই শক্তি, আমার ব্রেনের ভেতরে যা কিছু আমার চিন্তা ভাবনা বা যা কিছু লেখার জিনিস আছে, সেগুলোকে লেখার আগেই, এবং আমার যে হচ্ছে পাইলড বুকস রয়েছে, অর্থাৎ অনেক লেখা রয়েছে বা অনেক ফেম রয়েছে, খ্যাতি রয়েছে, নর্মালি এইগুলোকে রেখে, অর্থাৎ এগুলোর দ্বারা যে আমার যে শস্য ভাণ্ডার, একটা শস্য উম, দিয়ে যেমন শস্য ভাণ্ডার, পাকা পরিপূর্ণ শস্য দিয়ে যেমন শস্য ভাণ্ডার পরিপূর্ণ থাকে, তো বলছে আমার যে লেখার যে বইগুলি বা আমার যে সৃষ্টিগুলি, এইগুলোর মাধ্যমে আমার যেই ভাণ্ডারটা, যে ভাণ্ডারটা পরিপূর্ণ রয়েছে, এগুলোকে রেখে, এবং আমার লেখনী সবকিছু লেখার আগেই যদি আমি মারা যাই, এটা কবি এখানে অরিড। When I behold upon the night's starred face huge cloudy symbols of a high romance. আচ্ছা, এবার যেটা বলছেন যে যখন আমি দেখি রাত্রিবেলা, রাত্রির নক্ষত্র খচিত যে আকাশ, সেই আকাশটা যখন আমি দেখি বা সেই তারাগুলোর মুখোমুখি হই, হিউজ ক্লাউড সিম্বলস অফ এ হাই রোম্যান্স,
তখন সেখানে প্রচুর ক্লাউড থাকে, যে ক্লাউডগুলি সিম্বলাইজ করে যেন হাই রোমান্স, একেবারে খুবই, মানে এটা তোমরা জানো যে জন কিটস রোমান্টিক এজের কবি, তো রোমান্টিক এজের কবি সেহেতু সে রোমান্সের কথা বলবে, এটা স্বাভাবিক। তো এখানে যেটা বলছে যে রাত্রিবেলা যখন নক্ষত্র খচিত আকাশের দিকে তাকিয়ে যখন আমি ক্লাউডগুলোর ভেতরে একটা হাই রোমান্স খুঁজে পাই, হাই রোমান্টিক যে সিম্বলগুলি সেইগুলো খুঁজে পাই, and I think that I may never live to trace their shadows with the magic hand of chance. আচ্ছা, বলছে এবং আমি মনে করি যে যদি আমি মারা যাই তাহলে আমি আর কখনোই পারবো না টু ট্রেস, অর্থাৎ আমি আমি এইগুলোকে অনুসন্ধান করতে আর কখনোই পারবো না, এইগুলোর যে ছায়া, দেয়ার শ্যাডোজ, এই ছায়াগুলি আমি আর অনুসন্ধান করতে কখনোই পারবো না উইথ দ্য ম্যাজিক হ্যান্ড অফ চান্স। এখানে ম্যাজিক হ্যান্ড অফ চান্স বলতে দৈবক্রমে বা গডের হস্তক্ষেপে বা দৈব যে হস্তক্ষেপ সেইটাতে। তো বলছে যে হয়তোবা গডের হস্তক্ষেপে বা দৈব ক্রমে আমি হয়তো সেই, বা প্রকৃতির যে নিয়ম সেই নিয়মে আমি হয়তোবা সেই শ্যাডোগুলি আর কখনোই খুঁজে পাবো না। আচ্ছা, এই চারটা লাইন যদি আমি আরেকবার বলি, যে তিনি এবার যেটা বলছেন যে তার রোমান্টিক যে অ্যাটিটিউড বা তার যে ভালোবাসার যে বিষয়, সেইটা এবার তিনি এখানে উল্লেখ করছেন, এবং তিনি বলছেন যে, বা এবার তিনি নেচারের কাছাকাছি আসছেন, নেচারের কাছাকাছি এসে তিনি যেটা বলছেন যে আমি রাত্রিবেলা যখন আকাশের দিকে তাকাই এবং সেখানে অসংখ্য মেঘের যে সিম্বলগুলো সেগুলো অনেক মানে অনেক রোমান্টিক লাগে বা হাই রোমান্টিক মনে হয়, এবং আমি মনে হয় যে এই জিনিসগুলো আমি আর দেখতে পাবো না, বিশেষ করে এই তাদের যে শ্যাডোগুলি বা মেঘের যে শ্যাডোগুলি সেগুলো আমি হয়তো আর দেখতে পাবো না বাই দ্য উইথ দ্য ম্যাজিক হ্যান্ড অফ চান্স, অর্থাৎ গডের যে হস্তক্ষেপ বা প্রকৃতির যে নিয়ম, যে যে কারণে আমি মারা যাব, সুতরাং এর কারণে হয়তো গুলো আমি এই জিনিসগুলো আর দেখতে পাবো না বা এই রোমান্সটা আমি আর পাবো না। And when I feel fair creature of an hour that I shall never look upon thee more. আচ্ছা, এবারে তিনি যেটা বলছেন যে যখন আমি ফিল করি ফেয়ার ক্রিচার অফ অ্যান আওয়ার, অর্থাৎ খুব অল্প সময়ের সৃষ্টি, অর্থাৎ তিনি তার নিজেকে অনেক সময় ভাবছেন যে তিনি অল্প সময়ের জন্য এই পৃথিবীতে এসেছেন, খুব সুন্দর একজন সৃষ্টি সে। আবার অনেক সময় তিনি ভাবছেন যে তার মৃত্যুর পরে তার যে লেখা বা তার যে সৃষ্টি, তার যে লেখনীগুলি সেগুলো হচ্ছে খুব অল্প সময়ের জন্যই, মানে তিনি এই কাজগুলো করে যাচ্ছেন, কাজগুলো হয়তো বা অনেক দিন ধরে বেঁচে আছে, কিন্তু এগুলো করতে গিয়ে তিনি যে অল্প সময়টা বেঁচে আছেন এইটার কথা বলছে, যে আমি ফিল করি যে আমি এই সামান্য একজন সৃষ্টি এবং সামান্য সময়ের জন্য পৃথিবীতে এসেছি, অ্যান্ড শ্যাল নেভার লুক আপন তি মোর, এবং এর ফলে যখন আমি এটা ফিল করি তখন আমি আর তোমার দিকে তাকাই না। তোমার দিকে বলতে এখানে নিজের যে সৃষ্টি, সৃষ্টির দিকে, অথবা লাভ যে ভালোবাসা, সেই ভালোবাসার দিকে, রোমান্সের দিকে তিনি এই কথা বলছেন যে আমি যখন নিজেকে ফিল করি যে আমি খুব অল্প সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি বা চলে যাব, মারা যাব কিছুদিনের মধ্যেই, তখন আমি আর আমার সেই ফেম, আমার যে রাইটিং বা আমার যে ভালোবাসা বা রোমান্স সেগুলোর দিকে আমি আর তাকাই না বা সেগুলো আমি আর দেখি না, সেগুলো আমি আর চিন্তা করি না। নেভার হ্যাভ রিলিজ ইন দ্য ফেরি পাওয়ার অফ আনরিফ্লেক্টিং লাভ। এরপরে যেটা বলছেন যে আমি আর কখনোই রস আস্বাদন করি না, রিলিজ বলতে রস আস্বাদন করা বা উপভোগ করা, অর্থাৎ আমি আর কখনোই উপভোগ করি না ফেরি পাওয়ার, ওই পরি পরি বা এখানে একটা অলৌকিক শক্তি, তো বলে অলৌকিক শক্তি অফ আনরিফ্লেক্টিং লাভ, অথবা ওই লাভগুলোকে, যে লাভগুলোকে দেখা যায় না বা রিফ্লেক্ট করে না, সেই লাভগুলোকে আমি আর আস্বাদন করি না। অর্থাৎ এখানে কবি লাভকে বলছেন যে এটা আনরিফ্লেক্টিভ বা দেখা যায় না বা এটা ফিল করা যায় না, কখনো আসে কখনো নাই, এরকম একটা। আবার ফেরি পাওয়ার বলতে এখানে কবি পরীদের পাওয়ার বা অলৌকিক যে পাওয়ার, যে পাওয়ারটা আছে কি নাই এটা আর কি সন্দেহ এখানে করছেন। আবার আনরিফ্লেক্টিং লাভ, ভালোবাসার যে পাওয়ার সেটাকেও তিনি সন্দেহের চোখে দেখছেন, এবং তিনি বলছেন যে যখন আমার মৃত্যুর কথা স্মরণ হয় বা আমি যখন চিন্তা করি যে অল্প সময়ের জন্য আসছি, তখন আমি রোমান্সের কথা ভুলে যাই, কোনো রোমান্স আর ভালো লাগে না, এমনকি আমি আর কখনোই উপভোগও করতে পারি না আর রস আস্বাদন করতে পারি না যে ফেরি পাওয়ার অফ আনরিফ্লেক্টিভ লাভ, অর্থাৎ মানে অদেখা অদৃশ্য ভালোবাসার যে চরম মাত্রার একটা শক্তি রয়েছে, সেই শক্তিটাকেও আমি আর উপভোগ করতে পারি না।
এরপরে এখান থেকে শেষ পর্যন্ত তিনি যেটা বলছেন, দেন অন দ্য শোর, এবং তখন সমুদ্র উপকূলে, অফ দ্য ওয়াইড ওয়ার্ল্ড আই স্ট্যান্ড অ্যালোন। এখানে সমুদ্র উপকূল বলতে এখানে সমুদ্র উপকূল ঠিক না, মানে সারা পৃথিবী, পুরো পৃথিবীর যে উপকূল বা পুরো পৃথিবীর দিকে তখন তিনি তাকিয়ে দেখেন, আই স্ট্যান্ড অ্যালোন। কবি তখন নিজেকে একা ভাবছেন, যে যখন আমি মৃত্যুর কথা স্মরণ করি তখন আমার আর কোনো কিছুই ভালো লাগে না, এবং তখন আমি যখন পৃথিবীর দিকে তাকাই তখন দেখি পৃথিবীতে আমি আমার জন্য শুধুমাত্র একা, আমি আমার কেউ নেই, বা আমার কোনো ভালোবাসা নেই, রোমান্স নেই, কোনো কিছু নেই, আমি অ্যালোন। And think till love and fame to nothingness to sing. এবার তিনি বলছেন, যেমন চিন্তা করি যে ভালোবাসা এবং ফেম অর্থাৎ খ্যাতি, সেইগুলো নাথিংনেস টু সিং, অর্থাৎ এগুলো কিছুই না, এগুলো মানে এক কথায় তিনি এগুলোর ভেতরে একটা অন্তঃসার শূন্যতা তিনি দেখতে পাচ্ছেন, এবং এগুলো কিছুই না। তার লাইফটা যখন শেষ হয়ে যাচ্ছে, লাইফ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এগুলোর ভ্যালু শেষ। আচ্ছা, তো এই হলো এই কবিতাটির সামারিটা যদি আমি আরেকবার বলি এক কথায়, সেটা হচ্ছে এরকম, যে কবি যেটা বলছেন যে যখন আমি মারা যাব, আমার পুরোপুরি যে লেখনির যে শক্তি, যে পাওয়ার, বা আমার যে সামর্থ্য, সেই সামর্থ্যটা প্রমাণ করার আগেই যখন আমি মারা যাব, বা আমার যতটা পোটেনশিয়ালিটি ছিল সেটা এক্সপ্রেস করার আগে আমি যখন মারা যাব, আমার যে শস্য ভাণ্ডার, বা আমার যে লেখনির যে ভাণ্ডার, আমি যা কিছু লিখেছি এখন পর্যন্ত, এই সবগুলোকে রেখে যখন আমি মারা যাব, তখনকার কথা বলছেন, যে একটা সময় তিনি মারা যাবেন সেই কথাটা বলছে, যে আমি ভয় পাচ্ছি যে আমি হয়তো এগুলো রেখে মারা যাব। এরপরে তিনি বলছেন যে আমি যখন রাত্রিবেলায় আকাশের দিকে তাকাই এবং আকাশের যে তারা বা নক্ষত্র বা চাঁদ, এগুলোর সঙ্গে মেঘের যে খেলা দেখি, বা মেঘের যে সিম্বলগুলো দেখি, সেগুলোর ভিতরে যে রোমান্সটা দেখি, সেই রোমান্টিক বা রোমান্সটা আমি হয়তোবা আর ট্রেস করতে পারবো না, আমি হয়তোবা আর দেখতে পাবো না বা অনুসন্ধান করতে পারবো না তাদের সেই ছায়াটা। ঠিক ম্যাজিক হ্যান্ড অফ চান্স, অর্থাৎ প্রকৃতির নিয়মে, আমি আমি যেহেতু মারা যাব, সেহেতু প্রকৃতির নিয়মে, প্রকৃতির এই ঘটনাগুলি আমি হয়তোবা আর দেখতে পাবো না, এবং সেখানে যে রোমান্স, যে ভালোবাসা, যে হাই আইডিয়ালস রয়েছে, সেগুলো হয়তো আমি আর দেখতে পাবো না। এবং যখন আমি ফিল করি যে আমি খুব অল্প সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি, এবং আমি একটা ফেয়ার ক্রিচার অফ অ্যান আওয়ার, অর্থাৎ ১ ঘন্টার, মানে তার লাইফটাকে তিনি ১ ঘন্টার সঙ্গে তুলনা করে বলছেন যে আমি একটা খুব ফেয়ার ক্রিচার অফ অ্যান আওয়ার, বলছে অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি, এবং আমি আর তখন, মানে যখন আমি ফিল করি যে আমি অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি এবং কিছুদিন পর মারা যাব, তখন আমি আর তোমার কথা আমার খেয়াল থাকে না, বা তোমার কথা আমি চিন্তা করি না। এখানে তোমার বলতে এখানে লাভ, রোম্যান্স, এনজয়মেন্ট, বা তার যে খ্যাতি বা তার যে সৃষ্টি, সেগুলোর কথা আর তার মনে থাকে না। এবং তিনি চিন্তা করেন যে আমি আর কখনোই আস্বাদন করতে পারবো না এই আনরিফ্লেক্টিং যে লাভ, সেই লাভের যে শক্তি বা লাভের যে স্বাদ, সেটা আমি আর কখনোই আস্বাদন করতে পারবো না। এবং এরপরে গিয়ে তিনি অন্যান্য যে রোমান্টিক পোয়েট তাদের মতোই তিনি দেখছেন যে এই পৃথিবীতে তিনি এগুলো যখন চিন্তা করছেন বা মৃত্যুর কথা চিন্তা করছেন, তখন দেখছেন তিনি এই পৃথিবীর সব কিছুই অন্তঃসারশূন্য, বিশেষ করে লাভ, ফেম, খ্যাতি, বা তার যে ওয়ার্কস, যেগুলো তিনি কাজ করে গেছেন বা রাইটিংগুলি, এই সব কিছুই অন্তঃসারশূন্য, এবং তিনি এত কিছু থাকার পরেও তিনি এই পৃথিবীতে একা একজন, অর্থাৎ তার এত কিছু রয়েছে কিন্তু মৃত্যুর সামনে, মৃত্যু যখন চলে আসছে তার সে সময়টাতে তিনি একা। তো এই হলো অল অ্যাবাউট এই কবিতাটি সম্পর্কে অনেক রিকোয়েস্ট এসেছে, অনেক দিন ধরেই আসতেছে, তো এতদিন করি নাই, আজকে করে ফেললাম। আর তোমরা জানো যে কয়েকদিন আগেই, মানে গতকালকেই আর কি, এই যে ফেসবুকে একটা পোস্ট দিয়েছি যে এই সপ্তাহে কি কি করব। তো এই পোস্টের ভিতরে অনেকেই হতাশা প্রকাশ করছে যে আমাদেরটা নাই। অ্যাকচুয়ালি এটা তো এই উইকের, নেক্সট উইকের জন্য এটা করছি, এবং পরবর্তী উইকে তো আবার যে লিস্ট করব সেখানে অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত যেগুলো সেগুলো নিয়ে আসবো। আর একটা বিষয়, যে এই রাইটিংগুলোর ক্ষেত্রে অনেক বেশি রিকোয়েস্ট আসে, সেই রাইটিংগুলোকেই আমি ওই লিস্টের ভেতরে নিয়ে আসতেছি। তার বলে এই না যে অনেকেই আছে যে একেবারে 10টা 15টা 20টার একটা লিস্ট দিয়ে দিচ্ছে, তো ওইগুলো দেখলে অ্যাকচুয়ালি যেটা হয় যে নিজে একটু ভয় লাগে, ফিল করি যে এতগুলো। কিন্তু এখানে তো এটা না করে যদি তোমরা একটা একটা করে যদি রিকোয়েস্টটা পাঠাও, তাহলে কিন্তু বেশ ভালো লাগে, এবং ওইটা মানে সাহস পাই আর কি। যদিও ধীরে ধীরে সবগুলোই করে দেবো, এটা নিয়ে টেনশন নেই। টিচারদের যে প্রাইভেট পড়ানোর যে ব্যাপারটা, সেটা অ্যাকচুয়ালি নষ্ট করে দেবো ইনশাল্লাহ।
এবং এইটা একটা সময় দেখা যাচ্ছে যে থাকবে না, হয়তো আমার এই কথার পরে কেউ রিয়াক্টও করতে পারে যে টিচারদের প্রাইভেট পড়ানোর বিরুদ্ধে আমি। তো অ্যাকচুয়ালি ঠিক সেরকম না, যে যার মতো সেটা করবে। আমার আজকে সুযোগ রয়েছে, অপরচুনিটি রয়েছে হচ্ছে ভিডিও বানানোর এবং ভিডিও শেয়ার করার, আমি করছি। বা একটা সময় আমি ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করেছি, অনার্স মাস্টার্স করেছি, সুতরাং সুযোগ আছে, আমি করছি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।